স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ান নাফি। শতাংশ মাটি ধান প্রায় ডুবো ডুবো অবস্থা হয়ে গেছে। চারা লাগাইলাম তাও তো ডুবে গেল। নদী ভাঙতেছে, ভাঙিয়া অনেক দূর প্রায় ঘর ধরা হয়ে গেছে। নদীর এই পারের থেকে ওই পারে 3 থেকে 4টা ওয়ার্ড একেবারেই পানির ঘর অর্ধেক ডুবে গেছে, কিছু ঘরের চাল পর্যন্ত ডুবে গেছে। আর ফসল যেগুলো এগুলো নাই। আগামী 24 ঘন্টায় দেশ এবং উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কমে গেছে। কাউনিয়া পয়েন্টে বিপদসীমার মধ্যে আছে, সেটাও আর আশা করতেছি আমরা 24 ঘন্টায় নিচে নেমে যাবে। রংপুর কুড়িগ্রামে বিপদসীমার উপরে বয়েছে তিস্তার পানি, কয়েক জেলায় তলিয়ে গেছে নিম্নাঞ্চল, পানির নিচে ফসলি জমি, বেড়েছে অন্যান্য নদ নদীর পানিও। এ নিয়ে এখন বিকেলে থাকছে বিস্তারিত। সরকার চাইলে বাধ্যবাধকতা গুম করতে পারে বা ডিসঅ্যাপিয়ারেন্স করতে পারে। আইনি প্রক্রিয়ায় বা আইনি মারপ্যাচে এক ধরনের গুম করার আইনি সুযোগ আছে। আইনটা কিন্তু দানব আইন, ইটস এ ডেভিল ল। এই কালাকানুন আসলে বাতিল করা উচিত, কিন্তু যখনই যেই সরকার ক্ষমতা আসে সে তখন এটা বাতিল না করে এইটা ব্যবহার করে তাদের নিজেদের ফায়দা হাসিল করত। বিশেষ ক্ষমতা আইনটা একটা কালো আইন, কিন্তু এটা বাতিল করার দায়িত্ব এবং ক্ষমতা রাষ্ট্রের। বিরোধী মত দমনে বারবার ব্যবহার হয়েছে বিশেষ ক্ষমতা আইন 1974। বারবার সরকার বদল হলেও যা পরিবর্তন করেনি কেউ। নিপীড়ন বন্ধে এই কালো আইন বাতিলের বিকল্প দেখছেন না বিশ্লেষকরা। এ নিয়েও থাকছে বিস্তারিত এখন বিকেলে। ভারী বৃষ্টি ও উজানের ঢলে বেড়েছে উত্তরাঞ্চলের বেশিরভাগ নদ নদীর পানি। রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা। এরই মধ্যে 5 জেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের কয়েক লাখ হেক্টর আবাদি জমি। এদিকে কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে বেড়েছে যমুনা নদীর পানি, যাতে আতঙ্ক দেখা দিয়েছে তীরবর্তী নিম্নাঞ্চল ও চরের বাসিন্দাদের মাঝে। বিস্তারিত প্রতিবেদনে। রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর ব্রিজের নিচে যেন উৎসব, মাছ ধরার নয় জ্বালানি সংগ্রহের। নদীতে ভেসে আসা কাঠ ও বাঁশের টুকরা, গাছের টুকরা সংগ্রহে ব্যস্ত ছোট থেকে বড় সবাই। নদীর পানি বাড়লেই অনেকেই হয়ে যায় কর্মহীন, তাই নদীর কাছ থেকে জ্বালানি সংগ্রহ। এখন তো কাজ কাম নাই, খড়ি চল ভাতানি মঙ্গা দিন। ধানের ক্ষেত তলে গেছে, তাতে অবস্থা খুব খারাপ। আমাদের বাড়ির পাশের বাড়ির নদী ভাঙতেছে, ভাঙিয়া অনেক দূর প্রায় ঘর ধরা হয়ে গেছে। নদীর ওপারেই লালমনিরহাট জেলা। আদিতমারী উপজেলার মহিষখোচার চিত্র এখন দুর্ভোগের। রাস্তার উপরেই হাঁটু পানি, বাড়িঘরগুলো তলিয়ে গেছে বুক সমান। কোথাও কোথাও ঘরের চালও তলিয়ে গেছে পানিতে। কালকে দেখিয়েছে পাকশা কই খাওয়া পাওয়া না, আবার গরু রয়েছে অন্যখানে। আমার পানি স্কুলে মাঠত বই খাতা ভিজে গেছে। বাচ্চাটা মানুষের বাসায় রাখছি, ঘরের যে পানি মানুষের বাসায় আস্থানা নিচ্ছি। থাকার জায়গা নেই, রান্নার উপায় নেই। গবাদি পশুগুলো আরও বেশি অসহায়। গোয়াল ছেড়ে আশ্রয় জুটেছে বিদ্যালয়ের বারান্দায়। প্রত্যেক বছরের অবর্ণনীয় কষ্ট গা সয়ে যাওয়া মানুষদের দাবি একটাই, ত্রাণ নয় পরিত্রাণ চাই। তিস্তা নদী খনন কার্যক্রম যদি পরিচালনা করা হয় তাহলে এই বন্যা থেকে এই এলাকার মানুষ ত্রাণ পাবে। এই এলাকার মানুষের এখন একটাই কথা, বন্যা আসলে ত্রাণ নয়, আমরা বন্যা থেকে স্থায়ী পরিত্রাণ চাই। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। এভাবে কমতে থাকলে হয়তো দ্রুতই আপাত দুর্ভোগ থেকে মুক্তি মিলবে। আগামী 24 ঘন্টায় দেশ এবং উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কমে গেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি সামনে আর পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই। এবং আগামী 48 ঘন্টায় আমাদের যে এখন আপনারা জানেন কাউনিয়া পয়েন্টে বিপদসীমার মধ্যে আছে, সেটাও আর আশা করতেছি আমরা 24 ঘন্টায় নিচে নেমে যাবে। অবস্থা পরিদর্শনে বের হয়েছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক। পুরো জেলায় আক্রান্ত 10,000 পরিবারের মধ্যেই ত্রাণ বিতরণের কথা জানালেন তিনি। মানুষ যখন ভাড়ার অবস্থায় আছে, ঘরবাড়ি থেকে মানুষ চলে গেছে, অন্যত্র চলে গেছে। আমরা আশ্রয়ন কেন্দ্রে নিয়ে নেই, কিন্তু তাদের যে আত্মীয় স্বজন আছে রাস্তার ওই পারে ওগুলোতে চলে গেছে। 3 লক্ষ টাকা জিআর, তারপর শিশু খাদ্য, গোখাদ্য, এখানে গোখাদ্যর সমস্যা, গোখাদ্য দেওয়ার ব্যবস্থা করেছি, আজকে দিনের মধ্যে পেয়ে যাবে, এবং 20 টন চালের ব্যবস্থা করেছি। এদিকে কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে বেড়েছে যমুনা নদীর পানি। এতে আতঙ্ক দেখা দিয়েছে তীরবর্তী নিম্নাঞ্চল ও চরের বাসিন্দাদের মাঝে। প্রতি বছরই 3 থেকে 4 বার বন্যার কবলে পড়ে তিস্তা পারের লাখো মানুষ। ভোগান্তির যেন শেষ থাকে না।
প্রশাসন থেকে সময় মতো ত্রাণও পৌঁছে যায় তাদের কাছে, কিন্তু বছরের পর বছর ধরে বন্যা কবলিত এসব মানুষদের একটাই দাবি, ত্রাণ নয়, চাই পরিত্রাণ। আর তার জন্য তিস্তা খুঁড়তে হবে যে কোনো মূল্যে। আমিরুল বাপ্পি, এখন লালমনিরহাট। পানি নিষ্কাশনের পথ না থাকায় সাতক্ষীরায় জলাবদ্ধতা ভয়াবহ রূপ ধারণ করেছে। বাড়িঘরে পানি উঠায় অনেকেই ছাড়ছেন এলাকা। ডুবে থাকায় টিউবওয়েলগুলো অকেজো হয়ে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। মানবিক এই বিপর্যয়ও এখনও পৌঁছায়নি সরকারি সহায়তা। সাতক্ষীরা থেকে হাসান রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। সাতক্ষীরা পৌরসভার কামালনগর, ইটাগাছা, মেহেদিবাগ, রসুলপুর, বদ্দিপুর কলোনি, রইসপুর, মধ্যকাটিয়া, রথখোলা, রাজারবাগান, মঞ্জিতপুর, গদাইবিল ও পুরাতন সাতক্ষীরার অধিকাংশ এলাকায় দীর্ঘ 2 মাস জলাবদ্ধতায় দুর্ভোগে মানুষ। বাড়িঘরে পানি উঠেছে, ঘর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। তাই বাধ্য হয়ে অনেকে পার্শ্ববর্তী এলাকায় ভাড়া বাসায় দিন কাটাচ্ছেন। 2 মাস ধরে জলাবদ্ধ অবস্থায় আছি। এখন এটা আসলে আমাদেরই কর্মের ফল। বাড়ির ভিতরে ঘরে মানে আমি ঘর খুঁজতে গেলাম, ঘর পাইনি, বুঝছেন, ভাড়া যাব। আজকে 2 মাস এভাবে পানি, একদিন 2 দিন না 2 মাস। এদিকে বিনেরপুতা এলাকায় বেতনা নদীর বাঁধ ভেঙে তালা উপজেলার 40টি গ্রাম প্লাবিত হয়। তলিয়ে যায় কয়েক হাজার হেক্টর জমির মাছের ঘের ও ফসলি জমি। 12 দিন পর ক্ষতিগ্রস্ত বাঁধটি সংস্কার করা হলেও পানি নিষ্কাশনের পথ না থাকায় এখনও পানিবন্দী বিভিন্ন এলাকার কয়েক লাখ মানুষ। ভেঙে পড়েছে অর্ধশত কাঁচা ঘর, অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। আমাদের ঘর বাড়িগুলো নিজেই গলে যেয়ে পড়ে যাচ্ছে। আমাদের ঘরের মধ্যে এখন হাঁটু সমান পানি। আমরা যে কি ভোগান্তিতে আছি, যে আমরা যে কি করব, এটা আমরা ভেবে পাচ্ছি না। ডুবে গেছে বাড়ি ঘর, সব তলায় গেছে আমাদের। এসব এলাকায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সামান্য ত্রাণ সহায়তা করা হলেও এখনও পৌঁছায়নি কোনো সরকারি সহায়তা। বর্তমান পরিস্থিতিতে স্থানীয় কোনো জনপ্রতিনিধি না থাকায় এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগও নিচ্ছে না কেউ। কোনো সাহায্য সহানুভূতি এবং আমাদের পর্যন্ত পৌঁছায়নি। আমরা খুব অসহায়ভাবে জীবনযাপন করছিলাম। আর আমাদের আশপাশের যে সমস্ত ঘের বাড়িগুলো সব মানে ভেসে মানে তছনছ হয়ে গেছে। আমাদের বন্ধুদের সবাইকে নিয়ে আজকে 50টা পরিবারের জন্য একদম যারা 4 ফুট পানির নিচে আছে সেই পরিবারগুলোকে আমরা আজকে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এই খাদ্য সামগ্রী বিতরণ আর কাপড় চোপড় বিতরণ এটা আমাদের চলমান থাকবে। পানি নিষ্কাশনের পথ না থাকায় সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকা বছরের 4 থেকে 6 মাস জলাবদ্ধ থাকে। জলবদ্ধতা দূরীকরণে বিগত সরকার 110 কোটি টাকা ব্যয়ে বেতনা নদী পুনর্খনন কাজ শুরু করে 2021 সালের জুনে। 10 মাস মেয়াদী এই প্রকল্পের কাজ এখনও শেষ হয়নি। হাসান রাজীব, এখন সাতক্ষীরা। সজীব ওয়াজেদ জয়কে হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। পাঠানো হয়েছে কারাগারে। প্রহসনমূলক মামলায় সাজার বিরুদ্ধে দ্রুতই আপিল করা হবে বলে জানালেন আইনজীবী। আর আইনিভাবে মোকাবিলার কথা জানালেন মাহমুদুর রহমান। আরও জানাচ্ছেন মাঝারি মন। সকাল সকাল আদালত চত্বর নিরাপত্তার চাদরে ঘিরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী। সঙ্গে ছিল সেনাবাহিনীর বাড়তি সতর্কতা। সকাল 10টার পর সহকর্মীদের সাথে আদালতে আসেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। উদ্দেশ্য সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করা, যে মামলায় 7 বছরের সাজা দেওয়া হয় তাকে। এজলাসে উঠার আগে গণমাধ্যমে কথা বলেন সিনিয়র এই সাংবাদিক। জানান সকল মামলা মোকাবেলা করবেন আইনি প্রক্রিয়ায়। মেরুদণ্ড সোজা রাখতে হবে এবং মেরুদণ্ড সোজা রাখবার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমি লড়াই অব্যাহত রাখবো, যদিও এই মামলা সর্বৈব মিথ্যা এবং একটা আত্মসমর্পণের পর মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। তার আইনজীবী বলেন, প্রহসনমূলক মামলায় ফাঁসানো হয়েছে তাকে, এর বিরুদ্ধে আপিল করা হবে। আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই, তাকে জেলে পাঠাবার কথা বলেছি। আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন, তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। ওনার বিরুদ্ধে যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন। এখন তিনি জেলে গেছেন, বাকি মামলা অতি দ্রুত
এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন। এদিকে রাজধানীর নিউ মার্কেট থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে 4 দিন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান এবং অবৈধ আইনমন্ত্রী জনাব আনিসুল হক এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং একজন সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, এই 4 জনকে এই মামলায়, হত্যা মামলায় আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপিত করেন এবং তাদের মধ্যে সালমান এফ রহমান এবং আনিসুল হককে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য দরখাস্ত দেন এবং বিজ্ঞ আদালত তাদেরকে 2 জনকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়াও আব্দুল্লাহ আল মামুন এবং হাসিবুর রহমান মানিক, এই 2 জনের বিরুদ্ধে গ্রেপ্তারের জন্য দরখাস্ত দেওয়া হয়, তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে এবং হাসিবুর রহমানকে 5 দিন এবং আব্দুল্লাহ আল মামুনকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া মিরপুর থানার অপর এক হত্যা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। মাঝার ইমন, এখন, ঢাকা। ৭৪-এর বাকশাল আর ২০২৪-এর বেআইনি আয়নাঘর, বিনা অপরাধে যে কাউকে গ্রেপ্তার ও দমন কিভাবে হয়ে উঠল আইনগতভাবে বৈধ? কেউ ডাকেন কালো আইন, আবার কেউ বলেন নিবর্তন বা নিপীড়ন আইন। তবে বারবার সরকারের বদল হলেও বিনা অপরাধে বিরোধী মত দমনের এই আইন পরিবর্তন করেনি কেউ। বিশেষজ্ঞদের মতে সংবিধানে সংশ্লিষ্ট অনুচ্ছেদ ও এই আইন বাতিলের এখন বিকল্প নেই। মশিউর রনিকের প্রতিবেদনে বিস্তারিত। বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ কি আছে সে আইনে? বিশেষ ক্ষমতা আইনের ৩ ধারায় যেই নিপীড়নমূলক বিষয়টা রয়েছে, এই নিপীড়নমূলক বিষয়টা হচ্ছে একজন মানুষকে সরকার চাইলেই বাধ্যগত গুম করতে পারে বা ডিসঅ্যাপিয়ারেন্স করতে পারে এবং ডিসঅ্যাপিয়ারেন্স করার পরে সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী এটা ডিসক্লোজ করতে বাধ্য নয় যে তাকে কেন ডিসঅ্যাপিয়ারেন্স করা হলো বা গুম করা হলো। এটা লম্বা একটা সময়। এই তরুণ আইনজীবীর মতে হজম করতে না পারা গুমের ঘটনা রাষ্ট্রদ্রোহিতার নামেই চালিয়ে দেয়া হতো এই আইনের বলেই। বিশেষ ক্ষমতা আইন, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই করেছিলেন, সেই আইনে কিন্তু আইনি প্রক্রিয়ায় বা আইনি মারপ্যাচে এক ধরনের গুম করার আইনি সুযোগ আছে। 3 থেকে শুরু করে 14 ধারা পর্যন্ত পরিষ্কারভাবে কিছু প্রিভেন্টিভ ডিটেনশন, যেটাকে আমরা বলি নিবর্তনমূলক আটক, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং ভেরি স্পেসিফিকলি 5 ধারাতে ওই আইনের বলাই আছে যে যখন কোনো ব্যক্তিকে নিবর্তনমূলক আটক রাখা হচ্ছে তখন কোথায় রাখা হবে সেই তথ্য আপনাকে দিতে বাধ্য না সরকার। সিস্টেমেটিক্যালি গুম করার একটা অপপ্রয়াস থেকে যাচ্ছে। আইনটা কিন্তু দানব আইন, ইটস এ ডেভিল ল। এবং পরবর্তীকালে এই যে আটকে রাখা যায়, আইন দিয়ে আটকে রাখা যায়, এইটাই এদের শাসক গোষ্ঠীর, বিগত সরকারের শাসক গোষ্ঠী যারা ছিলেন তাদের মধ্যে এই প্রবণতাটা ছিল কাউকে গুম করে দেওয়া। যদি বলা যায় এর সূত্র কোথায়, এর বুদ্ধি কোথা থেকে এলো, এর সে দ্য সোর্স অফ দিস আয়নাঘর বলিয়া যাই বলি, এটা কিন্তু 33-এর যে বিধান রচনা করা হয়েছে নিবর্তনমূলক, সূচনা কিন্তু সেখান থেকে শুরু হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী 2007 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী 629 জন মানুষ অপহরণ করেছে। এর মধ্যে 383 জন মানুষের খোঁজ এখনো পাওয়া যায়নি। সরকার বদলেছে বারবার, বিভিন্ন সময়ে এই আইনের প্রয়োগ হয়েছে, কিন্তু কেন তৈরি হয়েছিল এমন আইন? দেখুন, 1974-এ যে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট আসলো, সেই পাওয়ার্স অ্যাক্টটা আসার পেছনে যে ইতিহাস কাজ করেছে সেটা তো আমরা প্রায়শই রাজনীতিবিদদের বলতে শুনি যে এর মাধ্যমে একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠার একটা সুযোগ তৈরি করেছিল সেই সময় সরকার। তাদের মূল উদ্দেশ্যই ছিল যে এই দেশে অন্য কোনো রাজনৈতিক দল থাকবে না, কোনো ব্যক্তি থাকবে না, একমাত্র আওয়ামী লীগই একটা রাজনৈতিক দল থাকবে, রাজনৈতিকভাবে দমন করার জন্য। ইচ্ছা মতো যে কোনো লোকের নিয়ে আপনি আটকে রাখলেন,
এই কালাকানুন আসলে বাতিল করা উচিত। প্রত্যেক সরকারই শুধু আন্দোলন করতো যে আমরা বিশেষ ক্ষমতা আইন, কালো আইন এটা বাতিল চাই, কিন্তু যখনই যেই সরকার ক্ষমতা আসে সে তখন এটা বাতিল না করে এইটা ব্যবহার করে তাদের নিজেদের ফায়দা হাসিল করত। সংবিধান সহায়তা করেছে ৭৪-এর এই আইন তৈরিতে, যা এখন সময় বিবেচনায় অপ্রয়োজনীয়। তবু কেন কোনো দলই পরিবর্তন করেনি এই আইন? বিএনপি নেতাও দিলেন তার দলীয় ব্যাখ্যা। এরপরে যতগুলো সরকার আসছে ধরেন এরশাদ করেন নাই, বিএনপি করতে পারত ৯১ সনে, কিন্তু তারা আবার ওই যে আন্দোলনে সকলের সাথে ৩ জোটের একটা রূপরেখার মধ্যে পড়ে গেছে, যে কারণে তারা আর পরবর্তীতে করতে পারে না। গুম কনভেনশনে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই স্বাক্ষরের ফলে কি পরিবর্তন আসতে পারে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ আইনের ক্ষেত্রে? সংযোজন করা বলি, অ্যামেন্ডমেন্ট করা বলি, এটা সংসদ থাকতে হয়, আদারওয়াইজ কীভাবে করবে? অনেকে বলে যে রেফারেন্ডাম করে বা গণভোটে করা, গণভোটের বিধানটা বাতিল হয়ে গেছে কনস্টিটিউশন থেকে। নির্বাচিত সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে, নিবর্তনমূলক আইন বা বিধান কনস্টিটিউশন থেকে কনস্টিটিউশন থাকবে। বিশেষ ক্ষমতা আইনটা একটা কালো আইন, এটা আমরা আইনজীবী হিসেবে এত বছরের যে আমাদের অভিজ্ঞতা এবং আমরা আদালতের কাছে যে সমস্ত আর্গুমেন্ট করেছি, সেখানে সবসময় বলেছি আইনটা বাতিল হওয়া উচিত। সেটা আজও আমি বলছি, কিন্তু এটা বাতিল করার দায়িত্ব এবং ক্ষমতা রাষ্ট্রের। বিশেষজ্ঞরা মনে করছেন আয়নাঘর বা এই তন্ত্রসংলগ্ন বিষয়গুলোর উৎপত্তি হয়েছে এই ধরনের আইন থেকেই। অন্তর্বর্তী সরকারের সময় গুম কনভেনশনে বাংলাদেশ নাম লেখালেও আনুষ্ঠানিকভাবে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এই আইনটি কবে বাদ দেওয়া হবে সেটাই এখন প্রশ্ন হয়ে রইল। মানবাধিকার সমুন্নত রাখার পাশাপাশি গুমের সংস্কৃতি বন্ধ করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। এখন দেখার বিষয়, গুম বিষয়ক কনভেনশনে বাংলাদেশের স্বাক্ষর ঠিক কতটা বাংলাদেশের আইনে প্রভাব ফেলতে পারে, নিরাপত্তা দিতে পারে সাধারণ মানুষদের, আর টেনে ধরতে পারে এই সমস্ত কালো আইনের লাগাম। মশিউর অনিক, এখন, ঢাকা। সংস্কারে অর্থ ও কারিগরি সহায়তা দেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। দুপুরে সচিবালয়ে সংস্থাটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এমনটা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, সহায়তা মিলবে এনবিআর, ব্যাংক সংস্কার এবং জ্বালানি খাতে। ওরা ওদের সহায়তা, কারিগরি সহায়তা এবং আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে ফার্দার অক্টোবরে যখন আমি যাব, সেটা আমরা আরও আলোচনা করব। মোট কথা, ওরা সব ব্যাপারে আমাদের সাথে দিতে পারে, তবে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু কন্ডিশন আছে, সেগুলো আমরা পালন করবো। ব্যাংকিং সেক্টর রিফর্ম আছে, এনবিআর রিফর্ম আছে, তারপর ওদিকে আবার এনার্জি সেক্টরে কিছু আছে। এনার্জিতে সার্বিকভাবে আমাদের আর্থিক উন্নয়নের জন্য এবং সামাজিক উন্নয়নের জন্য, ফ্লাড, পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এগুলো নিয়ে সব ব্যাপারে আলাপ আছে। এদিকে সকালে এক দফা বৈঠকের পর বাংলাদেশ ব্যাংকের সাথে আবারও বৈঠকে বসেছে IMF এর প্রতিনিধি দল। এ নিয়ে আরও জানাতে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে যুক্ত হয়েছেন আতাউর নিয়ন। আতাউর, এই পর্যায়ে বৈঠকে কি নিয়ে আলোচনা চলছে, কি সিদ্ধান্ত আসতে পারে, বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন যে সকালে কিন্তু প্রথম দফায় IMF-এর প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের একটি মিটিং হয়েছে এবং সেটি দেশের আর্থিক খাতগুলো নিয়ে বৈঠকটি হয়েছে। এবং পরে দ্বিতীয় দফায় তারা সচিবালয়ে যায়, সেখানে মিটিং শেষ করে এবং বিকাল ৪টায় কিছুক্ষণ আগে তারা বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করে এবং ইতিমধ্যে বৈঠকটি শুরু হয়েছে IMF-এর প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের। তো প্রথম দফার মিটিং শেষে বাংলাদেশ ব্যাংক থেকে যেটি জানানো হয়েছে যে বাড়তি যে $3 বিলিয়ন কথা গভর্নর বলেছিলেন যে তাদের কাছ থেকে চাওয়া হবে ঋণ সহায়তা, সেখানে IMF-এর প্রতিনিধি দল জানিয়েছে যে তারা আগামীকালকে যে বৈঠকটি আছে বাংলাদেশ ব্যাংকের সাথে, সর্বশেষ বৈঠক, সেই বৈঠকটি শেষ করে তারা তাদের এই বাংলাদেশ থেকে যেয়ে তাদের যেই হেড অফিস বা রয়েছে বা প্রধান কার্যালয় রয়েছে, সেখানে তারা তাদের এই সফরে যে সার্বিক তথ্য আছে সেগুলো তারা জানাবেন। এবং জানানোর পরে তারা একটি বিষয়ে ইতিবাচকভাবে জানিয়েছেন যে অন্যান্য যে দাতা সংস্থাগুলো রয়েছে, বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক IDB সহ যেসব দাতা
দাতা সংস্থা যে ঋণ সহায়তা বা আর্থিক সহায়তা দেশের আর্থিক খাত সংস্কারের জন্য দেওয়ার কথা বলেছে বা প্রতিশ্রুতি দিয়েছে, সেই বিষয়গুলো তারা যাচাই বাছাই করে বা বিবেচনায় নিয়ে যে আসলে কোন দাতা সংস্থা কত ডলার দিচ্ছে এবং কোন কোন খাতে দিচ্ছে এবং কোন কোন সংস্কারের বিপরীতে দিচ্ছে, সেইগুলো তারা যে দেখে জেনে বুঝে এবং সেগুলো যাচাই করে তারা পরবর্তীতে কি সিদ্ধান্ত নেবে আসলে তারা কি $3 বিলিয়ন দিবে না কত ডলার বাংলাদেশ ব্যাংকে বাড়তি সহায়তা দিবে, সেই বিষয়ে তারা জানাবে। এছাড়া জানা গেছে যে গভর্নর কিন্তু ইতিমধ্যে দেশের বাইরে রয়েছেন, সফরে রয়েছেন তারা অফিসিয়াল কাজের জন্য। তো সেইখান থেকে আসলে গভর্নর তাদের যেই অফিস রয়েছে বা প্রধান কার্যালয় রয়েছে সেখানে যোগাযোগ করবেন গভর্নরের পক্ষ থেকে, একটি চিঠি মাধ্যমে হোক বা ফোন কলের মাধ্যমে হোক, যেভাবেই হোক যোগাযোগ করা হবে সেই বাড়তি সহায়তার জন্য। তখন প্রস্তাবনাটা সেভাবে যাওয়ার পরে আসলে তারা এখান থেকে যে IMF-এর প্রতিনিধি দল সেখানে যাওয়ার পর যেই তথ্য সংগ্রহ করে গেছেন এবং তারা যেই পরামর্শ দিয়ে গেছেন সেগুলো জানানোর পরে তারা দুটি দিক বিবেচনা করে তারা একটি যে আসলে $3 বিলিয়ন বাংলাদেশকে কি অতিরিক্ত ঋণ সহায়তা দিবে কিনা সেই বিষয়ে তারা আসলে জানাবে। তো এছাড়া আসলে ইতিমধ্যে কিন্তু যেই খেলাপি ঋণ সহকারে বেশ কিছু জায়গায় যে সংস্কারের বিষয় সেসব বিষয় কিন্তু এবং যেই মানদণ্ড অনুযায়ী যেই হিসাব তৈরি করা হয় বা আর্থিক প্রতিবেদন তৈরি করা হয় ব্যাংকগুলো, সেসব বিষয় কিন্তু IMF থেকে সংস্কারের পরামর্শ দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে আজকের বৈঠকের বা এখন পর্যন্ত বৈঠকের সর্বশেষ। বাংলাদেশ ব্যাংকের সাথে IMF-এর প্রতিনিধি দলের বৈঠকের বিস্তারিত জানাচ্ছিলেন আতরণীয়। প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে 123 সীমান্তরক্ষী ও সেনা সদস্য দেশটিতে ফিরেছেন। এর আগে মিয়ানমারে কারাভোগ শেষে 85 জন বাংলাদেশিকে নিয়ে দেশটির একটি জাহাজ বাংলাদেশের জলসীমায় পৌঁছায়। একই জাহাজে ফিরছেন বিজিপি সেনা সদস্যরা। মন্তোষ বেদজ্ঞের প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। দুপুর 12:30 কক্সবাজার শহরের BIWTA জেটি ঘাটে অবশেষে স্বজনদের অপেক্ষার অবসান। অনেক কাঠখড় পুড়িয়ে মিয়ানমার থেকে দেশে ফেরার পর মানুষগুলোর চোখে মুখে বৃষ্টির মতোই যেন আনন্দ। আক্ষেপ ঘুচিয়ে স্বজনদের মাঝেও ফিরেছে স্বস্তি। মিয়ানমারের রাখাইনে অবস্থিত সিতোয়ে বন্দর থেকে শনিবার তাদের নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা হয় মিয়ানমারের জাহাজ UMS চিনডুইন। সকালে মিয়ানমারের জলসীমা থেকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পর কোস্টগার্ড ও বিজিবি সদস্যরা তাদের একটি টাগবোর্ডে করে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে আসেন সকাল 9:10 দিকে। যাদের কেউ সমুদ্র পথে মালয়েশিয়া পাড়ি দিতে গিয়ে আবার কেউ ভুলক্রমে মিয়ানমারের সীমায় ঢুকে ধরা পড়েন দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে। নিজের দেশ আইছি, মায়ের দেশ, নিজের দেশ, স্বাধীনতার দেশ, অনেক ভালো লাগছে। 3-4 দিন বোট চালানোর পর আমাদেরকে বর্মা লাওয়াকায় ধরছে, ধইরা কোড়ে 5 বছর জেল মারছে। 18 মাস পরে দেশে ফিরে আসলাম। এখন তো মানে খুশিতে আছে আর কি দেশে ফিরার পর। এদের 56 জনের বাড়ি কক্সবাজার, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায়। বাকিরা বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও ঢাকা জেলার বাসিন্দা। এখান থেকে এখন নিয়ে আসছে, এখন বাংলাদেশ আমাদেরকে ফিরিয়ে দেবে সেটাই বলছে। সুস্থভাবে যে আমাদের কাছে আসতে পারতেছে এটাও আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি। একই জাহাজে মিয়ানমারে ফিরে যান বাংলাদেশে আশ্রয় নেয়া সে দেশের 123 বিজিপি ও সেনা সদস্য। মিয়ানমারে সংঘাতের জেরে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন এই বিজিপি ও সেনা সদস্যরা। বেলা 11:30টার দিকে তাদের নিয়ে টাগবোটটি গভীর সাগরে অপেক্ষমান মিয়ানমারের জাহাজের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে টেকনাফ থেকে কক্সবাজার শহরে নেওয়া হয় মিয়ানমারের 123 নাগরিককে। এ নিয়ে গত 15 মাসে মিয়ানমারে সাজা খেটে দেশে ফিরেছেন 332 বাংলাদেশি, আর মিয়ানমারে ফিরেছেন দেশটির 875 সীমান্তরক্ষী, সেনা সদস্য ও বেসামরিক নাগরিক। এখন কক্সবাজার। সুরক্ষা আইন 2024 প্রণয়নকল্পে প্রণীত অধ্যাদেশে অতিরঞ্জিত বিষয়ে স্থান পেয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বর্তমানে দেশের মানুষকে চিকিৎসা সেবা প্রাপ্তিতে 64% নিজের পকেট থেকে খরচ করতে হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক ও ব্যবসায়িক বিবেচনায় মেডিকেল কলেজের অনুমোদন দেয়ায় অর্থ খরচ করেও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা। তাই শক্তিশালী স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নের দাবি সবার। সকালে রাজধানীতে স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন নিয়ে এক পর্যালোচনা সভায় এসব মত উঠে আসে। দেলোয়ার দোলনের প্রতিবেদন।
পরিসংখ্যান বলছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে স্বাস্থ্য খাতের সর্বনিম্ন খরচ করে বাংলাদেশ। এ খাতে রোগীদের ব্যয় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। বাংলাদেশে স্বাস্থ্য সেবায় অন্তত ৬৪% ব্যয় মানুষের পকেট থেকে মেটাতে হয়। এই খরচের বড় একটি অংশ চলে যায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পেছনে। একই পরীক্ষার মূল্য সরকারি ও বেসরকারিতে ৩ থেকে ৫ গুণ পর্যন্ত পার্থক্য হয়ে থাকে। অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরা বলছেন, স্বাস্থ্য খাতকে এমন ভঙ্গুর দশা থেকে টেনে তুলে জনকল্যাণমুখী হিসেবে গড়ে তোলা তাদের অন্যতম লক্ষ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন ২০২৪-এর প্রণীত অধ্যাদেশ পর্যালোচনাতেও বিষয়গুলো উঠে আসে। স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইনে আধুনিক সেবা প্রাপ্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা। হেলথ সার্ভিস একটা অ্যাক্রিডিটেশন করা দরকার প্রত্যেকটা সার্ভিসে। এটা কিন্তু বাংলাদেশে নাই, সার্ভিস অ্যাক্রিডিটেশন কাউন্সিল। এটা প্রতিটা সরকারি হাসপাতাল হোক বেসরকারি হাসপাতাল হোক প্রত্যেকেরই কিন্তু লাইসেন্স লাগবে। চিকিৎসকদের কাছে কি মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা প্রতিদিন দেখা করতে পারবেন? এটাকে প্রমোট করতে পারবেন? প্রমোট করতে পারবেন কি পারবেন না? পৃথিবীর উন্নত দেশগুলোতে কিন্তু এটা প্রমোশনের কোনো সুযোগ নেই। এ সময় স্বাস্থ্য সেবায় ভোক্তাদের নানা অভিযোগের বিষয় তুলে ধরেন বক্তারা। যদিও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই চিকিৎসা সেবা নিয়ে সরাসরি ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই, তারপরে ভোক্তারা আমাদেরকে অভিযোগ করেন যে ডাক্তার তাকে অপ্রয়োজনীয় টেস্ট দিচ্ছেন। যেহেতু আমাদের এক্সপার্টাইজ নাই, এটি প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় সেটি দেখার সুযোগ আমাদের নেই। পাশাপাশি ডাক্তার ভিজিট নিচ্ছেন, তিনি টেস্ট করতে দিয়েছেন, সেই টেস্ট রিপোর্ট নিয়ে যখন আবার আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার আবার পুনরায় ওনাকে একটা রিপোর্ট দেখার জন্য চার্জ করছেন। এটি নিয়ে ভোক্তাদের অভিযোগ রয়েছে। আলোচিত আইনটিতে চিকিৎসকদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান আইন বিশেষজ্ঞরা। 40-তে আছে ক্যামেরায় গৃহীত ছবি, রেকর্ডকৃত কথাবার্তা ইত্যাদির সাক্ষ্যমূল্য। এগুলো সব কিছুতে এভিডেন্স অ্যাক্টে অ্যাপ্লিকেবল। এগুলোর সাক্ষ্যমূল্য আবার নতুন করে দিতে হবে নাকি? হোয়াটসঅ্যাপে কে কার সঙ্গে কী কমিউনিকেট করেছে, এগুলো এভিডেন্স অ্যাক্টে অ্যাপ্লিকেবল বললেই কাণ্ড শেষ, আর কিছু নাই এখানে। তারপরে দেখেন আইন শৃঙ্খলা রক্ষায় তথ্য প্রদান, ওসিকে তথ্য দিতে হবে, এইটাও নাকি আইনের সাবজেক্ট ম্যাটার। ফলে মনে হয় যে দিস ল ওভারবার্ডেন করে ফেলেছে। যেখানে যার সাথে যা আলোচনা হয়েছে সবগুলোকে আইন একসাথে করে বোঝানোর চেষ্টা করছে যে দিস ইজ এ কম্প্রিহেন্সিভ ল। এটা পুয়ার ড্রাফটিংয়ের ফল। দেশে সরকারি বেসরকারি মিলিয়ে মেডিকেল কলেজ আছে ১১১টি। বিগত সময়ে এর অনেকগুলোর অনুমোদন রাজনৈতিক ও ব্যবসায়িক বিবেচনায় দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব মেডিকেল কলেজের সমন্বিত অডিট পরিচালনার লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের পক্ষে আলোচনায় মত দেন অনেকে। সম্ভব শব্দটা বাদ যাবে, নিশ্চিত করতেই হবে, এখানে কোনো সম্ভব টম্ভবের বিষয় নাই। দে হ্যাভ টু ডু ইট। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। বাজার থেকে পলিথিনের ব্যাগ পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে, জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীতে পলিথিনের বিকল্প পণ্যের মেলা উদ্বোধন করে কথা বলেন তিনি। ব্যবসায়ীরা বলছেন, পাট বা কাগজের ব্যাগের দাম কমানো গেলে ব্যবহারও বৃদ্ধি পাবে। সিউল আহমেদের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পরিবেশ ঠিক করার ভার দেওয়া হয় সৈয়দা রিজওয়ানা হাসানকে। এরপরই দেশের পরিবেশ ধ্বংস করার অন্যতম কারণ পলিথিন বন্ধে জোর প্রক্রিয়া শুরু করেন। পরিবেশ, জলবায়ু ও বন উপদেষ্টা ঘোষণা দেন ১ অক্টোবর থেকে সুপার শপে কোনো ধরনের পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ রাখা যাবে না, এমনকি ক্রেতাদের এ ধরনের ব্যাগ দেওয়াও যাবে না। এছাড়া ১ নভেম্বর থেকে বিভিন্ন কাঁচা বাজারগুলোতেও পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ করারও ঘোষণা দেয় তার মন্ত্রণালয়। এরই পরিপ্রেক্ষিতে সকালে রাজধানীর পরিবেশ অধিদপ্তরের নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যের মেলা উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যের বিষয়ে জনসচেতনতা ও বিকল্প পণ্য সহজীকরণের লক্ষ্যে সরকারি বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণের সেমিনারে অংশ নেন তিনি। আলোচনায় উঠে আসে পলিথিন ব্যাগের ভয়াবহতা। আমরা সাম্প্রতিক যে গবেষণাগুলো পাচ্ছি সেখানে বাতাসের মাধ্যমে আমরা মাইক্রোপ্লাস্টিক ইনটেক করছি, এবং মাইক্রোপ্লাস্টিকের আরেকটা ক্ষুদ্র ভার্সন আছে যেটাকে আমরা বলছি ন্যানোপ্লাস্টিক। সো ন্যানোপ্লাস্টিকটাও আমার শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে। একটা জিনিস শুনে আমার খুবই খারাপ লাগলো যে জাস্ট 2 দিন আগে নাকি সুতার দাম মনে 400 টাকা বেড়েছে। কেন বাড়লো?
এই যে বিকল্প মেলা হচ্ছে, খবর পেয়ে গেছেন ওনারা, দাম বাড়িয়ে দিয়েছেন। এই সুযোগ সন্ধানীদেরকে প্রতিরোধ করতে হবে। আসলে আমরা পর্যায়ক্রমে যাই, হঠাৎ করে সবাইকে মিলে সমস্ত প্লাস্টিক বন্ধ করে দিব এরকম একটা কথা বলতে গেলে অনেকে বলবেন ভাই এটার মধ্যে প্লাস্টিক আছে, ভাই এই বুমের মধ্যে প্লাস্টিক আছে, অমুক জায়গায়, এইগুলোর মধ্যে আমরা এখন যাই না, আমরা শুরুটা করি। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা বলেন, পর্যায়ক্রমে পলিথিন ব্যাগ কাঁচা বাজার থেকে তুলে নেওয়া হবে, জোর করে কারো উপর চাপিয়ে দেওয়া হবে না। এছাড়াও 1 ডিসেম্বর থেকে সচিবালয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ বন্ধ করা হবে বলেও জানান তিনি। সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যায়ক্রমে, আমরা এই মুহূর্তে বলছি না কিন্তু যে সুপার শপে 1 তারিখের মধ্যে না হলে আমরা পুলিশি অভিযানে যাব, এই কথাটা কিন্তু বলা হচ্ছে না। সুপার শপে হবে, আমাদের শিক্ষার্থীরা যাবে, শিক্ষার্থীদেরকে এটা হচ্ছে উদ্বুদ্ধ করা। আবারও বলছি যে সকলের সমস্যা শোনা হবে, আমরা যেন কেউ হাল না ছেড়ে দিই যে এইটা আজকে এটা সমস্যা হচ্ছে বা ক্রেতা এটা অভিযোগ করছে, এটা একটা সাংঘাতিক বড় ব্যাপার না, সকল অভিযোগই নিষ্পত্তি করা সম্ভব, আমরা নিষ্পত্তি করব। আপনারা 15 দিন এইভাবে যান, দেখেন কি সমস্যাগুলো হয়, আবার আমরা বসি, আবার আমরা জুম মিটিং করি, সেখানে কি সমস্যা হয় সেটা মোকাবেলা করার জন্য আমরা তখন সিদ্ধান্ত দেব। আর একবার ব্যবহার্য প্লাস্টিক নিয়ে আমাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা এখনো নেই, এটা হচ্ছে আমরা সরকারি পর্যায়ে কাজটা শুরু করেছি। আমাদের একটা ইচ্ছা হচ্ছে ডিসেম্বরের মধ্যে আমরা সচিবালয়টাকে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত ঘোষণা করব, কিন্তু একবার ব্যবহার্য প্লাস্টিক যেমন কাঁটা, চামচ, প্লেট এগুলো নিয়ে কিন্তু এখনো কোনো নিষেধাজ্ঞা দেশে নেই। এদিকে একটি পাটের ব্যাগ ক্রয় করতে ক্রেতাকে গুনতে হচ্ছে 15 থেকে 25 টাকা পর্যন্ত, যা ক্রেতাদের জন্য কষ্টসাধ্য। তবে মেলায় অংশ নেওয়া বিক্রেতারা বলছেন, সুতাসহ অন্যান্য কাঁচামালের দাম কমানো গেলে এবং চাহিদা বৃদ্ধি পেলে এই সকল ব্যাগের দাম কমে যাবে। অলরেডি আমাদের উদ্যোক্তাদের মধ্যে অনেকেই প্রোডাকশনে গেছে, চুলচেরা বিচার হচ্ছে এখানে, কারণ যেহেতু বাল্ক একটা অর্ডার, বাল্ক ডিমান্ড, তো সেই ক্ষেত্রে আমার ধারণা যে এটা মোটামুটি সবাই যেরকম ভাবে ভাবছে সেই রকম একটা রিজনেবল অবস্থা চলে আসবে বলে মনে হচ্ছে। সবার আগে যেটা আমার মনে হয় যে জনসচেতনতা বাড়াতে হবে। আপনি যদি ব্যবহার করেন তাহলে আমি আপনার কাছে সেল করতে পারবো, আর আমি যখন সেল করতে পারবো তখন বেশি বেশি উৎপাদন হবে। আমাদের উৎপাদন খরচের চাইতে 5 থেকে 8 টাকা কমে তারা কিনতে চাচ্ছে। এখন এই জায়গাগুলোর জন্য আমাদের বিজনেস হচ্ছে না, কেউ অর্ডার করছে না। 1 নভেম্বর থেকে বিভিন্ন সুপার শপে পলিথিন বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে শিক্ষার্থীরা অংশ নেবেন। সিউল আহমেদ, এখন, ঢাকা। হারিকেন হেলেনের আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র। ক্যাটাগরি 4 মাত্রার হারিকেনের আঘাতে দেশটির 5টি অঙ্গরাজ্যে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 63 জনে। হারিকেনের ফলে আকস্মিক বন্যায় নিখোঁজ রয়েছেন অর্ধশত মানুষ, তাদের সন্ধানে চলছে উদ্ধার কাজ। মার্কিন কর্তৃপক্ষের ধারণা, হারিকেনে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ক্ষতির পরিমাণ পৌঁছাতে পারে $1100 কোটি পর্যন্ত। 5টি অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন 32 লাখ বাসিন্দা। বর্তমানে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে হেলেন অগ্রসর হচ্ছে টেনেসি ও হোয়াইওর দিকে। 600 মিলিমিটারের বেশি বৃষ্টির সংখ্যা থাকায় আকস্মিক বন্যা সতর্কতার আওতায় 14টি স্থানের 11 লাখের বেশি মানুষ গেল শুক্রবার ঘন্টায় 225 কিলোমিটার গতিবেগে যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিম উপকূলে আঘাত হানে স্মরণকালের শক্তিশালী হারিকেন হেলেন। কদিন বাদেই শারদীয় দুর্গোৎসব। পূজার দিন ঘনিয়ে আসায় প্রতিমা তৈরিতে ব্যস্ত রাজশাহীর কারিগররা। তবে এবার প্রতিমা তৈরির খরচ ও সাজসজ্জার উপকরণের দাম বাড়ায় কিছুটা ম্লান হয়েছে কারিগরদের হাসি। এ নিয়ে আরও জানাতে নগরীর আলোকপট্টি থেকে যুক্ত হয়েছেন মাসুমা আক্তার। মাসুমা, আকৃতি ভেদে প্রতিমা তৈরিতে খরচ কি পরিমাণ বেড়েছে? এছাড়া খরচ বাড়ার কারণে মণ্ডপ বা প্রতিমা তৈরির সংখ্যা কমেছে কিনা জানাবেন। নাফি, আর মাত্র সপ্তাহখানেক কিন্তু বাকি, এরপরে কিন্তু শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বী অনুসারী যারা রয়েছেন তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এবং এই উপলক্ষে কিন্তু এখন রাজশাহীর যে কটি অন্যতম আসলে প্রতিমা কারিগরদের যে কারখানা রয়েছে সেখানে কিন্তু তাদের কাজ এখন রাত দিন এক করে কিন্তু কারিগররা কাজ করছেন এবং রঙের কাজ করছেন। কেউ কেউ পাশে কিন্তু আসলে প্রতিমাগুলোর একেবারে শেষ পর্যায়ের যে প্রস্তুতির কাজ সেটি করছেন। তবে একটু বিষয় জানিয়ে রাখি যে এবার প্রতিমা তৈরিতে যে খরচ
খরচ, আনুষঙ্গিক যে খরচ রয়েছে, বাঁশ কাঠ থেকে শুরু করে অন্যান্য সরঞ্জামাদি যেগুলো ব্যবহৃত হয় এই প্রতিমা তৈরির কাজে, সেই সরঞ্জামাদিগুলো খড় থেকে শুরু করে সব ধরনের পণ্যের দাম কিন্তু এবার বাড়তি দরেই কিনতে হচ্ছে। এখানকার প্রতিমা কারিগর যারা রয়েছেন তারা বলছেন এক সেট প্রতিমাতে কিন্তু এবার তৈরিতে আসলে খরচ 7 থেকে 8,000 টাকা পর্যন্ত বেড়ে কিন্তু এবছর তারা এক সেট দুর্গা প্রতিমা তৈরি করেছেন কিন্তু 20 থেকে 25,000 টাকা মতন খরচ হয়েছে। এবং যারা লেবার খরচ রয়েছে এর পেছনে বাঁশ কাঠ খড় থেকে শুরু করে রঙের যে বিষয়টি রয়েছে, এগুলো আসলে আনুষঙ্গিক যে সাজসজ্জার যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো কিনতেও তাদের বাড়তি যে খরচ সেটি কিন্তু গুনতে হচ্ছে। একটি বিষয় জানিয়ে রাখি যে এবছর আসলে দুর্গাপূজার আগ মুহূর্তে তাদের উদ্ভূত যে দেশের পরিস্থিতি তাতে করে আসলে বেশ খানিকটা যে অন্যান্য সরঞ্জামাদির যে বিষয়টি সাজসজ্জার ক্ষেত্রে আসলে দুর্গা প্রতিমাকে যে শাড়ি অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো পেতে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। তারা বলছেন যে ভারত থেকে আসলে তারা বেশিরভাগ ক্ষেত্রেই প্রতি বছর আমদানি করে থাকতেন এই পণ্যগুলো, তবে এবছর উদ্ভূত পরিস্থিতিতে আসলে পণ্যগুলো তারা সেভাবে পাননি এবং এতে করে তাদের কিন্তু খরচ বেড়েছে। এবং পাশাপাশি আমরা দেখছি যে এই কারখানাতেই মোট 30টি মতো কিন্তু প্রতিমা তৈরি করেছেন এই যে কারিগর এখানে রয়েছেন কার্তিক বর্মন, তিনি গেল 28 থেকে 29 বছর ধরে কিন্তু পেশাগতভাবে এই প্রতিমা তৈরির যে কাজ সেটি করেন এবং সার্বিক পরিস্থিতি মিলিয়ে বলছেন যে এবার প্রতিমা তৈরিতে তাদের কিছুটা জটিলতা তৈরি হয়েছে। এর পেছনে আসলে দেশের চলমান পরিস্থিতি এবং সব মিলিয়ে তাদের এই রং থেকে শুরু করে সাজসজ্জার শাড়ি গহনা এছাড়া আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলো লাগে সেগুলো কিন্তু আসলে ভারত থেকে তারা এবার নিয়ে আসতে পারেননি এবং এতে করে কিন্তু তাদের মাটির গহনাও তাদের তৈরি করতে হয়েছে এই প্রতিমাগুলোর সাজানোর ক্ষেত্রে। এবং এই মাটির গহনাগুলো কিন্তু বানাতে তাদের বাড়তি সময় লাগছে এবং প্রতিমা তৈরির পেছনে তাদের যেমন সময় লাগছে এতে করে তাদের পাশাপাশি খরচও বেড়েছে। এবং এবার কিন্তু রাজশাহী মহানগরীতে মোট বলা যায় যে 78টি ক্লাব এবং মন্দির মিলে আসলে পূজার যে বিষয়টি সেটি কিন্তু আয়োজন করছে, যেটি কিন্তু সংখ্যায় অনেকটা কমেছে এবং প্রতিমা কারিগররা বলছেন গেল বছরগুলোর তুলনায় তাদের অর্ডার সেটিও কিন্তু আসলে এবছর খানিকটা কমেছে। এই ছিল আমার কাছে রাজশাহীর প্রতিমা কারিগরদের প্রতিমা তৈরির সর্বশেষ খবর। রাজশাহী থেকে যুক্ত ছিলেন মাসুম আক্তার। শেষ করছি এখন বিকেল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।